প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অর্সাড স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজুল ইসলাম। পদার্থের গঠন বা পরমাণুর গঠন কীভাবে হয় আমরা একটু আজ দেখব। বিজ্ঞানী নিলস বোরের তথ্য অনুযায়ী আমরা জানতে পারি শক্তি স্তর সম্পর্কে, প্রধান শক্তি স্তর বা অরবিটকে আমরা জানতে পারি এবং জানতে পারি আমরা প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্রের উপর ভিত্তি করে হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কিসের উপর ভিত্তি করে থাকে? 2n² সূত্রের উপর ভিত্তি করে। এখানে এমন হচ্ছে প্রত্যেকটা প্রধান শক্তি স্তর বা অরবিট। তাহলে এই প্রধান শক্তি স্তরের এন এর মান যদি হতে পারে, এখানে এন সমান হতে পারে 1, 2, 3, 4 একাধিক হতে পারে। এন এর মান যদি 1 হয় প্রথম প্রধান শক্তি স্তর, এন এর মান 2 যদি 2 হয় দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এন এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর। ঠিক একইভাবে এইভাবে এন এর মান বাড়তে থাকলে এই প্রধান শক্তি স্তরের মানটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে দেখি আমরা এই সূত্র অনুযায়ী প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে। তাহলে এটা বুঝলাম আমরা কক্ষপথ, প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 গুণ এন এর মান 1। প্রধান শক্তি স্তর মানে এন এর মান 1 স্কয়ার সমান কত হলো 2টি। এন এর মান 2, অর্থাৎ এন সমান যদি 2 হয় তাহলে এন সমান 1 হলে এন সমান 1 হলে প্রথম প্রধান শক্তি স্তর যার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 2n²। আবার n সমান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে 2 গুণ 2²। তাহলে কয়টা হলো 8টি। ঠিক একইভাবে যদি n সমান 3 হয় তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তর হবে এবং এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কি 2 গুণ 3², 3 থেকে 9, 18টি। তাহলে আমরা এই প্রধান শক্তি স্তর অনুযায়ী আমরা কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারছি। আমরা এইবার আসছি আমরা এন এর মান 1 মানে কি প্রথম প্রধান শক্তি স্তর। এই প্রথম প্রধান শক্তি স্তরে আমার নাম আছে, প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের নাম আছে। আমরা সেই নামগুলো একটু দেখি। সেই নাম অনুযায়ী যদি এন সমান 1 মানে কি প্রথম প্রধান শক্তি স্তর, যাকে কে দ্বারা প্রকাশ করে এন এর মান 2 মানে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 3 তৃতীয় প্রধান শক্তি স্তর, এম দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 4 তাহলে চতুর্থ প্রধান শক্তি স্তর, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝলাম এই প্রথম প্রধান শক্তি স্তরকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এন সমান 1 মানে প্রথম প্রধান শক্তি স্তর, যার ওই প্রথম প্রধান শক্তি স্তরকে আমরা কে দ্বারা প্রকাশ করি। এন সমান 2 দ্বিতীয় প্রধান শক্তি স্তর, যাকে আমরা এল শক্তি স্তর হিসেবে প্রকাশ করি। এন সমান 3 তো আমরা 3 নম্বর শক্তি স্তর, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর এন সমান 4 তার মানে চতুর্থ প্রধান শক্তি স্তর, যাকে এন দ্বারা বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সব অনুযায়ী আমরা জানলাম প্রধান শক্তি স্তর। তাহলে
আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা দেখি। যেমন দেখো ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি আসি, ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা আছে 17। এর ইলেকট্রন বিন্যাস দেখো কত, প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তাহলে 2টা আছে। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 8টা আছে। 3 নম্বর প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদিও 18টি, কিন্তু ক্লোরিনের আর বাকি আছে কয়টা, 7টা। তাহলে এই শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন চলে গেল। তাহলে আমরা এগুলো কিন্তু শক্তি স্তর বা অরবিট বা প্রধান শক্তি স্তরের অনুযায়ী আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করছি এগুলো। তাহলে এটাকে আমরা বলতে পারি কিন্তু কে সেল, এটাকে বলতে পারি কি এম সেল, তারপরে এটা কি বলতে পারি এম সেল বা প্রধান শক্তি স্তর, এটা এম সেল আর এসে এল সেল। ঠিক এইভাবে যাই থাকবে শক্তি স্তরগুলো অনুযায়ী। তাহলে প্রধান শক্তি স্তর অনুযায়ী বা অরবিট অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে করতে পারি, কিন্তু প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের ভেতরে কিন্তু আবার উপস্তর থাকে, যাকে অরবিটাল বলা হয়। তাহলে আমরা কি বলছি যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের ভেতরেও কিন্তু আর উপস্তর থাকে। এই উপস্তরগুলোকে আমরা এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এই উপস্তরগুলোকে আবার কিন্তু এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। উপস্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, উপস্তর এসপিডিএফ। দেখো আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 1 থেকে 18 পর্যন্ত প্রধান শক্তি স্তর দিয়ে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি, কিন্তু 18 উপর থেকে যে সকল পরমাণুগুলো আছে এই সকল পরমাণুগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রধান শক্তি স্তর দিয়ে ইলেকট্রন বিন্যাস করা যায় না। ওইগুলো আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হয় উপস্তর দিয়ে বা অরবিটাল দিয়ে। তা এই প্রত্যেকটা উপস্তরগুলোকে কিন্তু আমি বলছি কি এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয় এবং এদের নিজস্ব আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। যেমন আমি বলছিলাম প্রধান শক্তি স্তরে এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, অর্থাৎ কে সেলে সর্বোচ্চ কিন্তু 2টা ইলেকট্রন থাকতে পারবে। এল সেলে সর্বোচ্চ কয়টা, 8টা ইলেকট্রন থাকতে পারবে। এম সেলে 18টা, ঠিক একবার এল সেলে 32টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো প্রধান শক্তি স্তর অনুযায়ী আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করছি। কিন্তু যদি আসি আমরা উপস্তর দিয়ে যদি ইলেকট্রন বিন্যাস আসি, উপস্তর অনুযায়ী ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু এসপিডিএফ দ্বারা প্রকাশ হয়। এই উপস্তরের প্রত্যেকটা উপস্তরের আবার নিজস্ব ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। যেমন দেখো এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 2টা, সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। পি এর সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করতে পারে। ডি এর সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধারণ করতে পারে। আর এ থেকে সর্বোচ্চ 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে এখন দেখো আমরা যদি এই উপস্তর দিয়ে আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস দেখি সেটা কিভাবে হবে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো আমরা ক্যালসিয়ামের যদি আসি, ক্যালসিয়াম 20 এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি আসি, আমরা প্রধান শক্তি স্তর অনুযায়ী বলছি কি উপস্তর। প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কিন্তু আমার নিজস্ব উপস্তর আছে। যেমন দেখো এম সেলে কে সেলের উপস্তর আছে 1টা, কে সেল এর উপস্তর আছে কয়টা, 1টা, তাহলে 1s। তারপরে আসো এল সেল, এল সেল মানে এর উপস্তর আছে কয়টা, 2টা, 2s 2p। তারপরে আসো এম সেল, এম সেলের উপস্তর আছে কয়টা, 3টা, 3s 3p 3d। ঠিক একইভাবে এই সেলের উপস্তর আছে কয়টা, 4টা। এইভাবে বাড়তে বাড়তে যাবে। তাহলে আমরা দেখি ক্যালসিয়ামের ক্ষেত্রে এই উপস্তর অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে কিভাবে হয় দেখি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে। তাহলে আমি প্রথমে বলছিলাম যে এস এর উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব কয়টা, 2টা। তাহলে আমি 2টা দিলাম, প্রথম শক্তি স্তরে 2টা। তাহলে এস এর 2টা ইলেকট্রন ধারণ ক্ষমতা। পির ক্ষেত্রে বলছিলাম সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল কয়টা, 6টা ছিল, 6টা। এস এর ক্ষেত্রে আবার 2টা, পির ক্ষেত্রে কয়টা ছিল, 6টা। এখন তুমি হিসাব করে দেখো কয়টা নিছো, 6 2 8 10 16 18টা। আর আছে কয়টা, 2টা আছে। তাহলে শেষ শক্তি স্তরে আমাদের কয়টা যাবে, 2টা যাবে। কিন্তু
কিন্তু এই জায়গায় শক্তি বা পাওয়ার ক্ষমতা অনুযায়ী কিন্তু এই থ্রি ডিতে ইলেকট্রন যাবে না, যাবে কাকে, এর পরের শক্তি স্তরে, অর্থাৎ এন সেলে চলে যাবে। এন সেলের যেমন হচ্ছে কি, এন সেলের কি কার্ড কি দিয়ে শুরু, 4 দিয়ে শুরু, 4s দিয়ে শুরু। কেন যাবে একটু বলে যাই শুধু হালকা, যে শক্তির ক্ষমতা বা পাওয়ার অনুযায়ী প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করে। সে এই হিসাবটা অনুযায়ী আমাদের কিন্তু এই হিসাব অনুযায়ী এই 3D শক্তি স্তরের ক্ষমতা বা পাওয়ার হচ্ছে 4s এর থেকে বেশি, তাহলে নিম্ন শক্তি স্তরে আগে যাবে, 4s এ আগে যাবে, তারপরে 3D যাবে। তাহলে আমার ইলেকট্রন আছে কয়টা, 2টা আছে। এই 2টা ইলেকট্রন কিন্তু এই 4s এ যাবে, এই 3D তে কিন্তু যাবে না, তাহলে 3D তে কিন্তু 0 থেকে গেল। তাহলে এবার আবার হিসাব করে দেখো তো কয়টা হচ্ছে, 6 আর 2 8 আর 2 10 16, 2 আর 2 4, 6 আর 2 8 10 12, 12 আর 6 18, 18 2 20টা হয়ে গেছে। এই 4s এবং 3D অরবিটালে কেন যাবে, ইলেকট্রন কেন যাবে, এই সম্পর্কে কিন্তু আমার পরবর্তী ক্লাসে আমি একটা ভিডিও তৈরি করব। আজ শুধু তোমরা একটু বুঝে নিলে যে উপস্তর অনুযায়ী আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, সেটা আমি এই সম্পর্কে একটু ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে আমি কেন 4s ইলেকট্রন প্রবেশ করবে, 3D তে না গিয়ে কেন 4s ইলেকট্রন প্রবেশ করলো, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।